আমরা যে প্রতিদিন এত আরামদায়ক, নরম আর সহজেই স্ট্রেচ করে এমন সব পোশাক পরি, এর পেছনে কিন্তু একটা দারুণ সফিস্টিকেটেড প্রযুক্তি কাজ করে। আর মজার ব্যাপার হলো, এই প্রযুক্তিটা একদম আমাদের চোখের সামনেই আছে, অথচ আমরা হয়তো কখনো সেভাবে খেয়ালই করি না। প্রশ্নটা বেশ মজার, তাই না? টি শার্ট, মোজা আর গাড়ির সিট, এই তিনটি জিনিসকে একসাথে রাখলে মনেই হবে না যে এদের মধ্যে কোনো মিল থাকতে পারে। কিন্তু হ্যাঁ, এদের মধ্যে একটা সাধারণ যোগসূত্র অবশ্যই আছে। আর সেই যোগসূত্রটা হলো নিটিং। এর মূল আইডিয়াটা খুবই সহজ, একটা সুতোকে বারবার ফাঁস বা লুপ বানিয়ে কাপড় তৈরি করা। ভাবুন তো, এই একটা সাধারণ কৌশলই আমাদের প্রতিদিনের আরাম আর আধুনিক প্রযুক্তির মধ্যে একটা সেতু তৈরি করে দিয়েছে। চলুন এবার তাহলে আরেকটু গভীরে যাওয়া যাক। নিট কাপড়ের মূলত দুটো বড় পরিবার বা প্রকারভেদ আছে, আর এগুলো বুঝতে পারলে কাপড়ের আসল চরিত্রটা বোঝা যাবে। দেখুন, পার্থক্যটা আসলে খুবই সাধারণ কিন্তু দারুণ গুরুত্বপূর্ণ। পুরোটাই হল সুতোটা কোন দিকে যাচ্ছে তার ওপর। যেমন ওয়েফট নিটিংয়ে সুতোগুলো আড়াআড়িভাবে যায়, পাশাপাশি। ঠিক এই কারণে টি শার্টের মতো কাপড়গুলো পাশে টানলে বাড়ে, আর ওয়ার্প নিটিংয়ে সুতোগুলো ওপর থেকে নিচে জিগজ্যাগ করে চলে। এতে কাপড়টা অনেক বেশি স্টেবল বা মজবুত হয়, অনেকটা বোনা কাপড়ের মতো, তবে এটা স্ট্রেচ করে লম্বালম্বি। আচ্ছা, এতক্ষণ তো আমরা পুরো কাপড় নিয়ে কথা বলছিলাম। এবার চলুন একেবারে মাইক্রো লেভেলে চলে যাই, মানে কিভাবে একটা মাত্র স্টিচ বা ফাঁস তৈরি হয়। পুরো ব্যাপারটা কিন্তু একটা মাত্র সুইয়ের খেলা। এখানে একটা বিশেষ ধরনের সুই ব্যবহার করা হয়, যার নাম ল্যাচড নিডেল। এর কাজ করার ভঙ্গিটা সত্যি দেখার মতো। দেখুন, মোট 4টে ধাপে কাজটা হয়। প্রথমে সুইটা ওপরে উঠে পুরনো লুপটাকে নিচে নামিয়ে দেয়। এরপর নিচে নামার সময় এর মাথায় থাকা হুকটা নতুন সুতো ধরে ফেলে। তারপর ল্যাচ বা ঢাকনাটা বন্ধ হয়ে যায় আর পুরনো লুপটা এর ওপর দিয়ে বেরিয়ে যায়। আর যেই মুহূর্তে পুরনো লুপটা খসে পড়ে, ঠিক তখনই একটা নতুন লুপ তৈরি হয়ে যায়। কি দারুণ একটা সেলফ অ্যাক্টিং মেকানিজম, তাই না? এবার আসি নিট কাপড়ের কিছু পরিচিত ধরনের কথায়। সবচেয়ে কমন সেটা হলো প্লেন বা সিঙ্গল জার্সি। এর সামনের দিকটা দেখতে ইংরেজি ভি অক্ষরের মতো, আর পেছনের দিকটা অর্ধবৃত্তাকার। আমাদের সবার আলমারিতে থাকা ক্লাসিক টি শার্টগুলো কিন্তু এই কাপড়েই তৈরি। এরপর আছে রিবনেট। এর প্রধান বৈশিষ্ট্য হল লম্বালম্বি ডোরাকাটা একটা টেক্সচার। আসলে সামনের আর পেছনের স্টিচ একটার পর একটা করে বোনার কারণেই এমনটা হয়। আর এটা যেহেতু অমসম স্ট্রেচি হয়, তাই সোয়েটারের হাতা বা টি শার্টের কলারের জন্য এটা একদম পারফেক্ট। ইন্টারলক হলো আরেকটু জটিল একটা স্ট্রাকচার। এটাকে অনেকটা রেবনিটের একটা আপগ্রেডেড ভার্সন বলা যেতে পারে। সহজ করে বললে, দুটো রেব কাপড়কে যেন একসাথে বুনে দেওয়া হয়েছে। এর ফলে কাপড়টা বেশ পুরু, মসৃণ আর অনেক বেশি স্টেবল হয়। তো কাপড় কিভাবে তৈরি হয় তা তো জানলাম, কিন্তু প্রশ্ন হলো, এগুলো বানায় কে? চলুন এবার সেই মেশিনগুলোর জগতে ঢোকা যাক, যেগুলো চোখের পলকে সুতোকে কাপড়ে পরিণত করে ফেলে। ওয়েফট নিটিংয়ের জন্য মূলত 2 ধরনের মেশিন ব্যবহার করা হয়। একটা হলো সার্কুলার নিটিং মেশিন, যার সুইগুলো একটা গোল বেডের ওপর সাজানো থাকে। এটা দিয়ে খুব দ্রুত টিউবের মতো কাপড় তৈরি করা যায়, যেমন টি শার্ট বা মোজা। আর অন্যটা হলো ফ্ল্যাট নিটিং মেশিন। এর বেডটা সমতল হয়, যা দিয়ে সোয়েটার বা কলারের মতো নির্দিষ্ট আকারের প্যানেল বানানো হয়। তবে এর গতিটা সার্কুলার মেশিনের চেয়ে কিছুটা কম। নিটিং মানেই কিন্তু শুধু টি শার্ট বা সোয়েটার নয়, এর এমন সব ব্যবহার আছে যা শুনলে রীতিমতো অবাক হতে হয়। চলুন টেকনিক্যাল নিট কাপড়ের সেই বিশাল আর লুকোনো জগৎটা একটু ঘুরে দেখি। খেলাধুলার জন্য ব্রিদেবল ফ্যাব্রিক থেকে শুরু করে মেডিকেল কম্প্রেশন পোশাক, গাড়ির সিট কভার, এমনকি অগ্নিরোধী ইউনিফর্ম বা বুলেটপ্রুফ ভেস্টের উপাদান হিসেবেও নিটেড ফ্যাব্রিক ব্যবহার হয়। আসলে এর স্ট্রেচেবিলিটি, টেকসই আর বাতাস চলাচলের সুবিধার মতো বৈশিষ্ট্যগুলোই একে এত বহুমুখী করে তুলেছে। হাজার বছরের পুরনো এ বুনন শিল্পটা যে শুধু আমাদের নিত্যদিনের প্রয়োজন মেটাচ্ছে তাই নয়, এটা বর্তমানের একটা বিরাট বড় সমস্যারও সমাধান দিচ্ছে। আর সেই সমস্যাটা হলো টেক্সটাইল বর্জ্য। ব্যাপারটা আসলে কতটা গম্ভীর তা একটা পরিসংখ্যানেই পরিষ্কার হয়ে যাবে। ভাবা যায়, প্রতি বছর সারা পৃথিবীতে প্রায় 92 মিলিয়ন টন টেক্সটাইল ওয়েস্ট বা কাপড়ের বর্জ্য তৈরি হচ্ছে। এটা আমাদের পরিবেশের ওপর যে কি বিশাল একটা চাপ তৈরি করছে তা হয়তো আমরা ধারণাও করতে পারি না। এই বিপুল পরিমাণ বর্জ্যের একটা প্রধান কারণ হল কাট অ্যান্ড সো নামের প্রথাগত পদ্ধতি। যখন একটা বড় কাপড়ের রোল থেকে পোশাকের বিভিন্ন পার্টস, যেমন হাতা বা কলার কাটা হয়, তখন মাঝের ফাঁকা জায়গাগুলোর কাপড় পুরোটাই ওয়েস্টেজ বা আবর্জনা হয়ে যায়। আর এই অপচয়ের পরিমাণটা প্রায় 15%রও বেশি হতে পারে। কিন্তু এখানেই নিটিং টেকনোলজি একটা বিপ্লব ঘটিয়ে দিয়েছে।
এখনকার অ্যাডভান্সড নিটিং মেশিনগুলো, বিশেষ করে সিমলেস বা ইন্টিগ্রাল নিটিং মেশিন, কোনো কাপড় না কেটে পুরো পোশাকটাই একবারে 3D আকারে বুনে ফেলতে পারে, অনেকটা 3D প্রিন্টিংয়ের মতো। ফলে কাটিংয়ের কোনো প্রয়োজনই হয় না, আর বর্জ্যের পরিমাণও প্রায় শূন্যে নেমে আসে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায় যে প্রযুক্তিটা আমাদের এত আরাম দিচ্ছে, সেটাই কি আগামী দিনে আমাদের এই পৃথিবীকে বাঁচানোর অন্যতম একটা উপায় হয়ে উঠবে? ফ্যাশন ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ কি আর সেলাইয়ের উপর নয়, বরং বোনার উপর নির্ভর করবে? ভাবার মতো একটা বিষয়, তাই না?